নমস্কার। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আজ থেকে প্রায় ৬০০ বছর আগের একটা কবিতা কি করে আজকের দিনে একটা নতুন মন্দির তৈরির কারণ হতে পারে? চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। গল্পটা কিন্তু শুরু হচ্ছে একেবারে আমাদের সময়ে, মানে ধরুন ২রা ডিসেম্বর ২০২৫ পশ্চিমবঙ্গে একটা আইনি দলিল নথিভুক্ত করা হলো। আপাত দৃষ্টিতে খুবই সাধারণ একটা ঘটনা, তাই না? কিন্তু এই সাধারণ কাগজের টুকরোর মধ্যেই লুকিয়ে আছে কয়েক শতাব্দীর এক বিশাল ইতিহাস। তো এই দলিলের উদ্দেশ্যটা কি? এর মাধ্যমে তৈরি করা হচ্ছে শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট, আর তাদের মূল লক্ষ্য হলো একটা নতুন মন্দির তৈরি করা। আর ঠিক এখানে আসল প্রশ্নটা চলে আসে। আজকের দিনে একটা মন্দির তৈরি হচ্ছে, অথচ তার নাম রাখা হচ্ছে কিনা পঞ্চদশ শতাব্দীর এক কবির নামে। কেন? এই কেনর উত্তর খুঁজতে গেলেই আমরা একটা দারুণ সাংস্কৃতিক সফরে বেরিয়ে পড়ব। চলুন তাহলে প্রথমে এই নতুন মন্দিরের দলিলটা নিয়েই একটু কথা বলা যাক। ট্রাস্টের উদ্দেশ্যগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, ভগবান রামের জন্য একটা মন্দির তো তৈরি হবেই, নিয়মিত পুজো হবে, কিন্তু তার থেকেও বড় লক্ষ্য হলো বাংলা সাহিত্য আর রামায়ণের যে ঐতিহ্য সেটাকে বাঁচিয়ে রাখা। মানে এটা শুধু একটা মন্দির নয়, এটা হতে চলেছে একটা জীবন্ত কালচারাল হাব। তাহলে প্রশ্ন হলো, কে এই কৃত্তিবাস ওঝা, যার নামে আজকের দিনে একটা মন্দির ট্রাস্ট তৈরি হচ্ছে? চলুন এর উত্তর খুঁজতে আমাদের টাইম মেশিনে করে প্রায় ৬০০ বছর পিছিয়ে যেতে হবে। এই যে দেখছেন, ইনি হলেন মহাকবি কৃত্তিবাস ওঝা। সেই পঞ্চদশ শতকে উনি রামায়ণের এমন একটা বাংলা সংস্করণ লিখেছিলেন যা বলতে গেলে কয়েক শতাব্দী ধরে বাঙালির মনে প্রাণে মিশে গেছে। ভাবুন একবারের জার্নিটা। পঞ্চদশ শতকে লেখা হলো, তারপর ১৮০৩ সালে প্রথমবার ছাপা হলো, আর তারপর তো বাংলার ঘরে ঘরে পৌঁছে গেল। পণ্ডিত দীনেশচন্দ্র সেন তো এটাকে গাঙ্গেয় উপত্যকার মানুষের বাইবেল বলেই ফেলেছিলেন। আর সেই লম্বা সফরেরই একটা নতুন পাতা উল্টানো হচ্ছে ২০২৫ সালে এই মন্দির ট্রাস্টের হাত ধরে। কিন্তু কি এমন ছিল এই রামায়ণে যে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালি এটাকে ভালোবেসে গেল? চলুন এর রহস্যটা একটু ভেদ করা যাক। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, কৃত্তিবাসী রামায়ণ কিন্তু বাল্মীকি রামায়ণের হুবহু অনুবাদ নয়, একদমই না। এটাকে বলা যেতে পারে রামায়ণের একটা বাঙালি সংস্করণ। মানে কৃত্তিবাস মূল গল্পটা একই রেখেছেন, কিন্তু তার মধ্যে মিশিয়ে দিয়েছেন বাংলার মাটির টান, এখানকার সংস্কৃতি আর সাধারণ মানুষের আবেগ। দীনেশচন্দ্র সেনের ওই কথাটাই কিন্তু এর জনপ্রিয়তা বোঝানোর জন্য যথেষ্ট। ভাবুন, একটা বই যখন একটা গোটা অঞ্চলের মানুষের কাছে বাইবেল হয়ে যায়, তখন বুঝতে হবে ওটা আর শুধু বই নেই, ওটা তাদের সংস্কৃতির নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশে গেছে। এই পার্থক্যটা একবার দেখুন। একদিকে বাল্মীকির রামায়ণ একটু গুরু গম্ভীর আনুষ্ঠানিক, যেটা মূলত জ্ঞানী গুণী পণ্ডিতরাই পড়তেন, আর অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণ একেবারে জীবন্ত সুর করে গাওয়া হতো, যা ছিল সাধারণ মানুষের একেবারে মনের কাছের জিনিস, তাদের নিজেদের সম্পদ। তো ঠিক কি কি জিনিস কৃত্তিবাসের রামায়ণকে এতটা স্পেশাল করে তুলেছিল? চলুন এর গল্প আর ছবির দুনিয়ায় একবার ঢু মারা যাক। কৃত্তিবাসের গল্প বলার ধরনটাই ছিল দারুণ নাটকীয়। এই যেমন দেখুন, রাক্ষসী শূর্পণখার এই ছবিটা, এটা শুধু একটা ছবি নয়, মনে হচ্ছে যেন কৃত্তিবাসের লেখা বর্ণনাগুলো আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। আবার দেখুন রাবণের সীতাহরণের এই দৃশ্যটা, এখানে শুধু ঘটনাটা দেখানো হচ্ছে না, এর ভেতরের যে তীব্র আবেগ, যে ড্রামা, সেটাকেও কি অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। আর এটাই ছিল কৃত্তিবাসের কলমের জোর। আর এইটা দেখুন, হনুমানের লঙ্কা দহন। উফ, এই রকম রুদ্ধশ্বাস অ্যাকশন আর রোমাঞ্চকর বর্ণনার জন্যই তো সাধারণ মানুষ এই মহাকাব্যকে এত আপন করে নিয়েছিল। তাদের কাছে এটা ছিল একেবারে জীবন্ত। আসলে কৃত্তিবাসের লক্ষ্যই ছিল এন্টারটেইনমেন্ট, শিক্ষা, আবেগ আর মজা, এই সব কিছুর একটা পারফেক্ট ককটেল তৈরি করা। আর পুরোটাই হবে সহজ সরল বাংলা ভাষায়, যাতে তা একেবারে সাধারণ মানুষের মনে গিয়ে দাগ কাটে। তো এতক্ষণ তো আমরা অতীতে ঘুরলাম, চলুন এবার আবার বর্তমানে ফেরা যাক আর দেখি কিভাবে সেই পঞ্চদশ শতকের একটা কবিতা একবিংশ শতকে এসে একটা মন্দিরের ভিত্তি হয়ে দাঁড়ালো। এই ছবিটা দেখুন,
এটা যেন গোটা যাত্রার একটা সারসংক্ষেপ। একদিকে সেই পঞ্চদশ শতাব্দীর কবির কলম, আর অন্যদিকে আজকের ট্রাস্টিদের সই। মাঝখানে প্রায় ৬০০ বছরের ফারাক। কিন্তু ঐতিহ্য আর উত্তরাধিকারের যে সুতো, সেটা কিন্তু আজও ছিঁড়ে যায়নি, আজও অটুট। তাহলে বুঝতেই পারছেন, এই নতুন মন্দিরটা শুধু পুজো করার একটা জায়গা নয়, এটা আসলে ৬০০ বছরের পুরনো একটা জীবন্ত গল্পের পরের চ্যাপ্টার, এমন একটা অধ্যায় যা এই অমর মহাকাব্যের ঐতিহ্যকে ভবিষ্যতের প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখবে। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? একটা জাতি বা একটা সংস্কৃতি তার সবচেয়ে প্রিয় গল্পগুলোকে, তার ঐতিহ্যকে পরের প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখে কিভাবে? হয়তো এই মন্দিরটা তৈরি করা সেই প্রশ্নেরই একটা জবাব।